আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বৈষম্য অধ্যায় 2 নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বাট্টা। বন্ধুরা, বাট্টা সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের মধ্যে অনেক বেশি গন্ডগোল রয়েছে, এটা আমার বিশ্বাস, আমি মনে করি আর কি। তো বন্ধুরা, তোমরা যারা বাট্টা সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাও পরিপূর্ণ, আজকের ক্লাসটি আমার সাথে সম্পূর্ণ থাকবে। আর এই বিষয়গুলো অবশ্যই নোট করে নিবে, নোট করে নিলে তোমার জন্য সহজ হবে। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে যে দুটি অঙ্ক থাকে কোনো না কোনো ভাবে বাট্টা সংযুক্ত করে দেওয়া থাকে প্রশ্নে। আর এই বাট্টা সংযুক্ত করে দেওয়ার ফলে অনেকেই বাট্টার বিষয়ে খুব বেশি ভালো জ্ঞান না নিয়ে পরীক্ষার হলে যায়, যার কারণে সে এই সংক্রান্ত বিষয়টি ফেলে রেখে চলে আসে, পরিপূর্ণ নম্বর অর্জন করতে পারে না। বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা আমার সাথে পুরো ক্লাসটি থাকবে এবং অবশ্যই বিষয়গুলো নোট করে নিবে। আমার বিশ্বাস যে কোথাও তোমাকে আর কারো কাছে যাওয়া লাগবে না। আজকে এই বাট্টার ক্লাসটি যদি আমার সাথে করো, 100% গ্যারান্টি দিচ্ছি, 100% ইনশাআল্লাহ। তো চলো বন্ধুরা, আজকে আমরা বাট্টা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় চলে যাই। দেখো বন্ধুরা, আমি এখানে লিখে রাখছি বাট্টা। বাট্টা মানে কি? বাট্টা মানে হচ্ছে ছাড় বা মওকুফ। অর্থাৎ তুমি কারো কাছ থেকে ছাড় পেতে পারো, আবার কারো কাছ থেকে ছাড় দিতে পারো। এক কথায় আমি বলতে পারি কি, যে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয়, যে মওকুফ করা হয়, যে ছাড় পাওয়া যায়, যে ছাড় দেওয়া হয়, তাকে হচ্ছে বাট্টা বলে। বাট্টা দুই প্রকার। দেখো আমি লিখে রাখছি এখানে কারবারি বাট্টা আর হচ্ছে কি নগদ বাট্টা। কারবারি বাট্টা আর নগদ বাট্টা। আচ্ছা, কারবারি বাট্টাটা কি? কারবারি বাট্টাটা হচ্ছে বন্ধুরা, পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় লিখিত মূল্য থেকে যে পরিমাণ ছাড় প্রদান করা হয় তাকে কারবারি বাট্টা বলে। এই কারবারি বাট্টা বন্ধুরা কোনো হিসাবে হিসাবভুক্ত করা হয় না। তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারবারি বাট্টা হিসাবে হিসাবভুক্ত করা হয় না। দেখো বন্ধুরা, এরপরে কি আরেক প্রকার নগদ বাট্টা। নগদ বাট্টাটা কি? অর্থাৎ নগদে পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় লিখিত বা তালিকা মূল্য থেকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় বা ছাড় নেওয়া হয় তাকে কি বলা হয়? নগদ বাট্টা বলা হয়। বন্ধুরা, কারবারি বাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। সেটা কি? ক্রয় বাট্টা আর বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টাটা কি? ক্রয় বাট্টাটা কি? পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় ক্রেতাকে লিখিত মূল্য থেকে যে পরিমাণ ছাড় প্রদান করা হয়, অর্থাৎ এই ক্রেতা যে পরিমাণ ছাড় পায় তাকে কি বলা হয়? ক্রয় বাট্টা বলা হয়। ক্রয় বাট্টা তোমার কি লিপিবদ্ধ হবে? নো, ক্রয় বাট্টা লিপিবদ্ধ হবে না। এরপরে দেখো বন্ধুরা, বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা পণ্য বিক্রয়ের সময় তালিকা মূল্য হতে বিক্রেতা যে নির্দিষ্ট পরিমাণ ছাড় দেয় তাকে কি বলা হয়? তালিকা মূল্য থেকে। একটা জিনিস মনে রাখতে হবে, তালিকা মূল্য থেকে যে পরিমাণ ছাড় দেয় সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। দেখো বন্ধুরা, এরপর আমরা চলে আসবো নগদ বাট্টা সংক্রান্ত লেনদেনে। প্রদত্ত নগদ বাট্টাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, যে প্রদত্ত বাট্টা আর একটা প্রাপ্ত বাট্টা। দেখো বন্ধুরা, প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা কাকে বলে? অর্থাৎ দেখো, তুমি যখন বাকিতে পণ্য বিক্রয় করেছিলে, তখন কি হয়েছিল? বাকিতে পণ্য বিক্রয় করলে কি হয়? অর্থাৎ
তোমার জাবেদাটা এরকম হয়, দেনাদার হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা একটা জিনিস তোমাদেরকে শিখিয়েছিলাম যে আমাদের কাছে পাবে, যে আমাদের কাছে পাবে কি সে কি, আর যে আমরা যার কাছে পাবো, আমরা যার কাছে পাবো সে কি। দেখো বাকিতে যদি আমি বিক্রয় করি তাহলে নিশ্চয়ই আমরা কারো কাছে পাবো, সে কি দেনাদার। আমরা যার কাছে পাবো সে হচ্ছে দেনাদার। আচ্ছা আমরা যার কাছে পাবো বন্ধুরা, এখন বাকিতে তো বিক্রয় করেছিলাম, বাকিতে বিক্রয় করলে কি হবে, এখন টাকাটা আমি আদায় করব, অর্থাৎ আমার এই মাসের মধ্যে টাকাটা আদায় করতে পারলে ভালো হয়, আমরা ব্যবসাটা অনেক বেশি পরিচালনা করা সহজ হয়। তো আমি আমি দেনাদারকে বললাম যে তুমি যে 50,000 টাকা পণ্য ক্রয় করেছিলে তার থেকে আমাকে ওই 45,000 টাকা দাও, আর 5,000 টাকা আমি তোকে ছাড় দিয়ে দিচ্ছি। আগেই বলেছি বাটনা মানে হচ্ছে ছাড়। তো এই 5,000 টাকাটা কি প্রদত্ত বাট্টা, আমার জন্য এটা কি খরচ, আমার জন্য খরচ, আমি দেনাদারকে দিচ্ছি, আমি দেনাদারকে দিচ্ছি। একদম ক্লিয়ার হয়ে নাও। অর্থাৎ প্রদত্ত বাট্টা হচ্ছে এমন একটি বাট্টা যে বাকিতে বিক্রয় করেছিলাম ওই অর্থ আদায় করার জন্য আমি যে টাকাটা ছাড় দিচ্ছি, আমি যে টাকাটা ছাড় দিচ্ছি ওটাই হচ্ছে প্রদত্ত বাট্টা। আর প্রদত্ত বাট্টার সাথে দেনাদারের সম্পর্ক আমি আগেই বলেছি যে আমরা যাদের কাছে পাবো সে কি দেনাদার। তো বন্ধুরা দেখো, তাহলে প্রদত্ত বাট্টা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা হয়েছে। অর্থাৎ দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য যে ছাড় বা মওকুফ প্রদান করা হয় তাকে প্রদত্ত বাট্টা বলে। ঠিক তেমনি প্রাপ্ত বাট্টা কি বন্ধুরা, প্রাপ্ত বাট্টাটা কি, পাওনাদার তোমার কাছ থেকে কৌশলে টাকা আদায় করে নেবে, তাই না? পাওনাদার কৌশলে তোমার কাছ থেকে টাকা আদায় করে নেবে। অর্থাৎ আমি ক্রয় করেছিলাম বাকিতে, আমি বাকিতে ক্রয় করেছিলাম, এই টাকাটা পাওনাদার চাইছে যে আমাকে কিছু ছাড় দিয়ে টাকাটা আমার কাছ থেকে উসুল করে নিবে, আদায় করে নিবে। টাকা তো দেওয়াই লাগবে, বাকিতে ক্রয় করেছি যেহেতু। সুতরাং অর্থাৎ যে নির্দিষ্ট সময় দেওয়ার কথা ছিল তার আগে সে টাকাটা আদায় করে নেওয়ার জন্য আমাকে বলছে তোমাকে কিছু পরিমাণ ছাড় দেওয়া হবে, তুমি আমার টাকাটা দিয়ে দাও। তো আমি যখন দিচ্ছি এই বাট্টাটা আমি যখন দিচ্ছি আমার জন্য কি হবে, আয় হবে, তাই না? দেখো প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টার মধ্যে পার্থক্যটা এটাই, প্রদত্ত বাট্টা খরচ ছিল আর প্রাপ্ত বাট্টা আয় ছিল। প্রদত্ত বাট্টা আমার জন্য খরচ ছিল আর প্রাপ্ত বাট্টা আমার জন্য কি আয়। এটা কিন্তু তোমাদের ক্লিয়ার হতে হবে বন্ধু, যে প্রদত্ত বাট্টা যদি খরচ হয় তাহলে প্রদত্ত বাট্টা ডেবিট হবে, আর প্রাপ্ত বাট্টা যদি তোমাদের কি হয় আয় হয়, আমার জন্য যদি আয় হয়, আয় আমরা জানি কি সমস্ত ধরনের আয় কি ক্রেডিট। সুতরাং প্রাপ্ত বাট্টা তাহলে কি হবে বিষয়টা, যে যদি নরমাল জাবেদা করি আমরা, নরমাল যে টাকা আমরা পাওনাদারকে দিচ্ছি, তাই না? আমাদের কাছে পাবে প্রাপ্ত বাট্টায়, অর্থাৎ পাওনাদার টাকা কি হচ্ছে আমার কাছ থেকে আদায় করে নিয়ে দিচ্ছে। তো পাওনাদার এখানে গ্রহীতা, পাওনাদার হিসাব ডেবিট, আর যেহেতু আমার জন্য প্রাপ্ত বাট্টা আয় তো প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। তেমনি প্রদত্ত বাট্টায় কি হবে বন্ধুরা, প্রদত্ত বাট্টায় হবে এরকম, বাট্টা যদি আমার জন্য খরচ হয় তো প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। কারণ দেনাদার আমাকে টাকা দিয়ে যাচ্ছে, আমি একটা খরচ করতেছি তার জন্য, তাই না বন্ধুরা? আর একটা নিয়ম তোমাদের থাকে, এটা খুব বেশি কোশ্চেন যখন কঠিন হয় তখন দিয়ে থাকে, সেটা কি দেখো বাট্টার শর্ত, ধারে শর্ত, পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় কিছু শর্ত জুড়ে দেওয়া থাকে। সেটা কেমন হতে পারে, 2/10 নিট 30, 2/10 এই কথার অর্থ কি, আর নিট 30 এই কথার অর্থ কি, আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো প্রথম অংশে বলেছে 2/10 মানে হচ্ছে 2/10, 10টা হচ্ছে তারিখ আর 2টা হচ্ছে পার্সেন্টেজ, বাট্টা, 2টা হচ্ছে কি বাট্টা আর 10টা হচ্ছে কি তারিখ। দেখো 2/10 এই কথার অর্থ আমি সহজে বলে দিই, সেটা হচ্ছে 10 দিনের মধ্যে তুমি যদি টাকাটা আদায় করো বা প্রদান করো, কেন বললাম ক্রয় অথবা বিক্রয় আছে, আদায় করো বা বিক্রয় করো, তাহলে তোমার জন্য কি হবে, এই 2% বাট্টা খরচও হতে পারে আবার আয়ও হতে পারে। অর্থাৎ একটু আগে যেটা আমি বুঝিয়ে আসলাম, 2/10 আমি বলছি পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে শর্ত জুড়ে দেওয়া থাকে,
ক্রয়ের সময় কার সাথে সম্পর্ক, বিক্রয়ের সাথে কার সাথে সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী কি হবে 2/10, অর্থাৎ বাট্টা খরচ হতে পারে, বাট্টা আয়ও হতে পারে। 2/10 10 তারিখের মধ্যে যদি তুমি টাকাটা পেয়ে যাও বা প্রদান করো তাহলে 2% বাট্টা পাওয়া যাবে বা বাট্টা দেওয়া হবে। অথবা শর্ত থাকে কি নিট 30 দিনের মধ্যে তোমাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ যে লেনদেনটি হচ্ছে ওই সময়ই এই শর্তটা জুড়ে দেওয়া হয়। অর্থাৎ কেমন সেটা, যে 2/10 নিট 30, পণ্য ক্রয় এত টাকা বাকিতে, এখানে কিন্তু বাকিতে হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে বাকিতে হলে তোমাদের শর্ত জুড়ে দেওয়া থাকে যে 10 দিনের মধ্যে তুমি যদি টাকাটা দাও তাহলে 2% বাট্টা দেওয়া হবে, আর যদি তা তুমি দিতে না পারো তাহলে অবশ্যই তোমাকে 30 তারিখের মধ্যে টাকাটা প্রদান করতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। বন্ধুরা, আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, এই সংক্রান্ত কিছু লেনদেন আমি লিখে রেখেছি, বাট্টা সংক্রান্ত লেনদেন। আমরা এগুলোর আজকে এমন ভাবে সমাধান করব যে যেন তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যায় পড়তে না হয়। আসো, আমি এখানে দেনাদার সংক্রান্ত কিছু বিষয়, কিছু লেনদেন লিখে রেখেছি, কিছু জাবেদা লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। অবশ্যই নোট করে নিবে, বারবার করে বলছে। হিসাব বিজ্ঞানের যদি তুমি নোট করতে পারো তাহলে তোমার আজকেই ফলাফল পেয়ে যাবে এরকম না, ভবিষ্যতে অবশ্যই পাবা। দেখো এখানে আমি লিখে রাখছি বাট্টা মঞ্জুর বা প্রদত্ত বাট্টা। এটা আবার কেমন, আমি একটু আগে এখানে লিখে আলোচনা করে আসছিলাম প্রদত্ত বাট্টা সম্পর্কে। প্রদত্ত বাট্টার সাথে কার সম্পর্ক, দেনাদারের সাথে সম্পর্ক। আমি সরাসরি লিখে রাখছি বোঝার জন্য যে বাট্টা মঞ্জুর বা প্রদত্ত বাট্টা। এই বাট্টাটা আমি টাকা আদায় করার জন্য ছাড় দিয়ে থাকি, তাই না? আমার জন্য খরচ, খরচ কি ডেবিট, লিখবো কি প্রদত্ত বাট্টা ডেবিট, আর কি দেনাদার ক্রেডিট। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। করিমের নিকট 3000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তি শর্তে, এই কথাটা তোমরা কিন্তু খুব বেশি ভুলে ফেলে বন্ধুরা। সেটা কি দেনা আর পাওনা। দেনা আর পাওনাটা কি, পাওনা মানে হচ্ছে দেনাদার আর দেনা মানে হচ্ছে পাওনাদার, এই কথাটাকে ভুলে ফেলো না। দেনা মানে দেনাদার না, কিন্তু দেনা মানে কি আমার কাছে কেউ পাবে, পাওনাদার পাওনা মানে কি আমি কারো কাছে কিছু পাবো। এই জিনিস যদি তুমি মাথায় নিতে পারো তাহলে তোমার জন্য খুব সহজ হবে, আদারওয়াইজ খুব বেশি কঠিন হয়ে যাবে। দেখো বন্ধুরা, তাহলে করিমের নিকট 3000 টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তি শর্তে এত টাকার নগদে পাওয়া গেল, তাকে বাট্টা মঞ্জুর করা হলো 200 টাকা। নিশ্চয়ই আমি বাকিটা কি করেছিলাম, বিক্রি করেছিলাম করিমের কাছ থেকে, সেই টাকাটা এখন পাচ্ছি, তাই না? আসো আমরা জাবেদাটা করি। নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট 2800 টাকা। প্রদত্ত বাট্টা ডেবিট 200 টাকা। দেনাদারের কাছ থেকে টাকা পাচ্ছি কত টাকা, মোট 3000 টাকা। এখানে বলে দিয়েছিল পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 2800 টাকা নগদে, আর বাট্টা পাচ্ছি হচ্ছে 200 টাকা, তাই না? অর্থাৎ বাট্টা পাচ্ছি মনে হচ্ছে কি আমার জন্য খরচ, সে পাচ্ছে, বাট্টা মঞ্জুর করা হলো। ওকে, তাহলে নগদ হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবার বন্ধুরা দেখো, আমি লিখে রাখছি পাওনাদার সংক্রান্ত কিছু বিষয়। সেটা কেমন, রহিমের নিকট এত টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা নগদে প্রদান করা হলো, 200 টাকা বাট্টা প্রাপ্ত হলো। দেখো নগদ টাকা চলে যাচ্ছে আর বাট্টা প্রাপ্ত হচ্ছে, আমার জন্য আয় হচ্ছে, তাই না? আর আমি কাকে টাকা দিয়ে আসতেছি, পাওনাদারকে টাকা দিয়ে আসতেছি, তাই না? আমরা লিখবো পাওনাদার, যেহেতু পাওনাদার গ্রহীতা এখানে লিখবো পাওনাদার, পাওনাদার ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। কত কত টাকা, তাই ওই 2800 টাকা, সরি 3000 টাকা
নগদান হিসাব ক্রেডিট 2800 টাকা, আর প্রাপ্ত বার্তা 200 টাকা। দেখো খুব সহজে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ধরতে হবে যে আসলে কে কাকে ছাড় দিচ্ছে। তাহলে আমরা কি লিখছি, যে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। তুমি যদি এভাবেও বুঝতে পারো যে মানে দাতা ক্রেডিট আর গ্রহীতা ডেবিট, তাহলেও তুমি কিন্তু সহজে উত্তর করতে পারবে। প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা তাহলে কি হচ্ছে, পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। দেখো বন্ধুরা, কারবারি বার্তা সংক্রান্ত আমি দুটো যাবে দেখেন লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য, বোঝার জন্য। কারবারি বার্তা হিসাবে হিসাবভুক্ত করা হয় না। কারবারি বার্তায় পণ্য ক্রয়, রবি অ্যান্ড কোং এর নিকট 20% বার্তা বাদে 20,000 টাকার মাল ক্রয় করে 30% নগদে এবং 20% চেকে পরিশোধ করা হলো। ওকে ফাইন। কত পার্সেন্ট কারবারি বার্তা? 20%। তো তুমি আগে কি করবা, এই 20,000 টাকার 20% করে নিবা। 20%, 2 দুগুণা 4, এই 4,000 টাকা বাদ দিয়ে দাও। 4,000 টাকা কি 20,000 থেকে বাদ দিয়ে দাও, কত টাকা থাকতেছে? 16,000 টাকা, তাই না? 16,000 টাকা কি হচ্ছে, ক্রয় করতেছে। ঠিক আছে, আমরা ক্রয় হিসাব ডেবিট লিখলাম। আচ্ছা, ক্রয় করে নগদে 30% এবং 20% চেকে। আচ্ছা, তাহলে আরো 50% থেকে যায়, এই 50% কি বাকিতে। ওকে, খুব ভালো কথা। তাহলে আমরা লিখব যে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা আছে আমার কত এখন? 16,000 টাকা। তো ক্রয় হিসাব তুমি লিখে দাও 16,000 টাকা, নগদের 30%, তাহলে 3 দুগুণে 6, 16,000 টাকা, সরি 30%। তাহলে এখানে দেখো খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 ষোলো কত? 48, আর দুটো শূন্য, 3 ষোলো 48 আর দুটো শূন্য। খুব ভালো, 4,800 টাকা। আর কি 20%, একইভাবে আমরা একটু 20% করি বন্ধুরা। 20% করলে এই শূন্য কাটা যায়, 16 দুগুণা 32, 3,200 টাকা। আর হচ্ছে বাকি থাকে আর 50%, এই 50% বাকিতে ক্রয় করা হয়েছিল। তাহলে বাকি কত বন্ধুরা? 8,000 টাকা, তাই না? 8,000 টাকা। এখান থেকে 4 3 7 আর 8 দিন 10, তার মানে হচ্ছে 8,000, আর এই 8,000। ডেবিটে তোমার 16,000 আর ক্রেডিটেও 16,000। আশা করি খুব সুন্দর করে বুঝতে পারছো। এবার দেখো বন্ধুরা, একইভাবে আমি এই রবি অ্যান্ড কোং এর 10% বার্তা বাদে এত টাকার পণ্য বিক্রয় করে 40% নগদ এবং 20% চেকে পাওয়া গেল। চেকটি তখনই ব্যাংকে জমা দেওয়া হলো। এখানেও কিন্তু একটা ঘটনা ঘটছে, সেটা কি, যে 40% নগদ আর 20% কি চেকে। তাহলে নিশ্চয়ই এখানে বাকিতে ঘটনা ঘটেছে। আমরা একটু 10% বাদ দিয়ে নিয়ে যায়, 30,000 টাকার গুণ মাইনাস 10%, তার মানে তোমার 3,000 টাকা হবে বার্তা, তাই না? আর যদি একসাথে যেহেতু মাইনাস 10% লিখছি, তার মানে এখানে 27,000 টাকা থাকে। ওকে ফাইন। এবার 27,000 টাকার আমরা জাবেদাগুলো একটু করে ফেলি। সেটা কি, যে বিক্রয় করেছি, নগদে পেয়েছি কত? 40%, নগদান ডেবিট, আর কি ব্যাংকে সাথে সাথে জমা দিয়েছিল, ব্যাংক ডেবিট, আর দেনাদার ডেবিট। আর কি হচ্ছে বন্ধুরা? বিক্রয় হিসাব ক্রেডিট, টোটাল 27,000 টাকা। এবার আসো নগদে 40%, তাহলে এই 27,000-এর 40% আমরা একটু করে দেখি। 4 শূন্য শূন্য 4 শূন্য 4 7 28, আর 4 দুগুণা 8 আর 2 10, 10,800, নগদে 10,000
800। ওকে ফাইন। এরপরে কি 20% চেক পেকে পাইলাম, তাই না? 20%, তাহলে এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 27 দুগুণা 5400, 5400। ওকে ফাইন। তাহলে বাকি আর কত থাকতেছে বন্ধুরা? যে 40% আর 20%, তাহলে বাকি থাকতেছে হচ্ছে আরো 40%। 40% বাকিতে মানে 3000, দেখি কত হয়। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 0 0 4 7 28, আর হচ্ছে কত, হাতে 2, 4 4 দুগুণা 8 2, 10, 10,800। দেখো আমাদের হয় কিনা একটু দেখি। 27,000 টাকা, 8 8 16 4 20 0 হাতে 2, 10 17 20, 5 আর 2 7, 27,000 হয়েছে। ওকে, তো আজকের আমাদের এই আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে বাট্টা সংক্রান্ত বিষয়। বাট্টা সংক্রান্ত বিষয় যাদের সমস্যা রয়েছে বন্ধুরা, তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারোনি, আমার এই ভিডিওর সাথে অর্থাৎ আমার ক্লাসের সাথে যারা সংযুক্ত ছিল না, তারা পরবর্তীতে দেখে নিও। অবশ্যই অনুরোধ রইল, কোনো কিছুই আধা আধা করা কিন্তু ঠিক নয়। অর্থাৎ তুমি যদি এই বিষয়টি সম্পর্কে ভালো করে জানতে চাও, ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থাকো, ভালো থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।